মানে সার্বভৌমত্বের দুইটা প্রমাণ ছিল। একটা তো হচ্ছে ফিজিক্যাল প্রমাণ যে এই রাষ্ট্র এই এলাকা আমার দখলে, আর দুইটা প্রমাণ হলো একটা হচ্ছে মুদ্রা আর একটি হচ্ছে খুতবা। মসজিদে যে খুতবা দিবে জুমার নামাজের সময় সেখানে কার নাম উল্লেখ করে দোয়া করবে, যে বাংলার শাসককে যদি সুলতান বলা হয় এবং তারপরে যদি অন্য কোনো শাসকের নাম না থাকে তাহলে বোঝা গেল সে স্বাধীন। কিন্তু বাংলার শাসকের নাম উল্লেখ করার পর আবার যদি দিল্লির শাসকেরও নাম উল্লেখ করে, আব্বাসীয় খলিফার নাম উল্লেখ করে, তাহলে বোঝা যাচ্ছে তিনি দিল্লির অধীন। শামসুদ্দিন ইলিয়াস শাহ প্রথম বাংলার সুলতান, যিনি বাংলার দুই অংশকে একত্র করেন, মানে দুই অংশ দখল করেন, পশ্চিম বাংলা লখনৌতি এবং পূর্ব বাংলার সোনারগাঁ। ইসলাম খান চিশতি সুবেদার জাহাঙ্গীরের আমলের সুবেদার ঢাকা প্রতিষ্ঠা করেন, ঢাকা শহর প্রতিষ্ঠা করেন কেমন 1610 সালে। তো এই জন্য ইসলাম খান চিশতি খুব বিখ্যাত। আমরা মুসলিম আমলে বাংলায় সামাজিক নিরাপত্তা, ন্যায় বিচার এবং সুশাসন সম্পর্কে আলোচনা করব। আর মূল বিষয়টা হচ্ছে বাংলায় মুসলমানদের ইতিহাস ও ঐতিহ্য। আমরা মুসলিম আমল বলতে কি বুঝি, বাংলায় মুসলিম আমল বলতে কি বুঝি? হ্যাঁ, এটা শাসন, ঠিক আছে, এটা একটা উত্তর যে মুসলিম শাসন আমল বোঝায়। এটার সময়টা কি? ভেরি গুড। বখতিয়ার খিলজির 1204 সাল থেকে 1757 পর্যন্ত। আচ্ছা, এখন মনে করেন যে বাংলায়, মানে যদি আমরা বলি বাংলাদেশের শাসক যারা তারা তো মুসলিম, তাই না? তো এখন কেন মুসলিম শাসন বলা হবে না? এখন বাংলাদেশের শাসকরা মুসলিম না, তো এটা কেন মুসলিম শাসন হবে না? হ্যাঁ, শাসন কাঠামো সেকুলার। হ্যাঁ, ডেমোক্রেসিতে অমুসলিমও শাসন হতে পারে, তাই না? অমুসলিমও শাসন হতে পারে, প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হতে পারে। আচ্ছা, যাই হোক, গণতন্ত্র মানে পশ্চিমা গণতন্ত্র আসার আগে, পশ্চিমা গণতন্ত্র আমাদের দেশগুলিতে আসার আগে ওই জাতি মানে ধর্মীয় জাতিভিত্তিক শাসন ছিল। এই কারণে আমরা বলতাম যে সেনদের আগে পালরা ছিল, সেনরা হিন্দু, পালরা বৌদ্ধ, তারপরে মুসলিম শাসন শুরু হয়। কিন্তু বড় একটা সময়কাল হলেও মুসলিম শাসকদের মধ্যে অনেক বিভাজন আছে বা অনেক গোষ্ঠী আছে যারা শাসন করেছে। আপনারা হয়তো জানেন বা অনেকে নাও জানতে পারেন। আমরা একটু দেখব বাংলায় মুসলিম শাসনে কোন কোন বংশের শাসন ছিল। শুধু বংশগুলোর নাম, আমরা ওই শাসকদের নাম বা সুলতানদের নাম আলোচনা করব না, কারণ অনেক হবে। মুসলিম শাসন, আপনি ঠিক বলছেন যে 1204 থেকে আমরা 1757 সাল ধরতে পারি। এরপরেও কিন্তু মুসলিম নবাবরা ছিল। ব্রিটিশ আমলে দীর্ঘদিন মুসলিম নবাব ছিল। যেমন আমরা জানি সিরাজদৌল্লার পরে মীর জাফর আলী খান নবাব ছিল। মীর জাফর আলী খানের পরে তার পুত্র মিরনও নবাব ছিল, মীর কাসিম নবাব ছিল, মীর জাফর আবার ছিল। কেমন নবাবই এটা চলছিল, কিন্তু এটা আমরা আর মানে বাস্তবে হিসাব করি না, কারণ তারা পুতুল ছিলেন। সুতরাং প্রকৃত অর্থে 1757 সাল এটা মুসলিম শাসনের শেষ সীমা হিসেবে আমরা গণ্য করি। তাহলে এখানে শুরু হচ্ছে 1204 সালে। আপনি যেমনটি বলছেন, বখতিয়ার খিলজি বাংলার একটি অংশ জয় করেন, নদিয়া, পশ্চিমবঙ্গের। এবং এটা খলজি বংশ হলেও এরা ঠিক স্বাধীন ছিল না, কারণ এরা দিল্লির সালতানাতের অধীনে ছিল। কিন্তু সেই কালে অধীনতা এটা আমাদের বর্তমান সময়ের মতো নয় যে প্রতিদিন একটা করে সার্কুলার জারি হতো, সেরকম নয়। আপনি অধীন শাসক কারা, যে যারা তাদের খুতবায় কিংবা মুদ্রায় দিল্লির শাসকের নাম উল্লেখ করে। মানে সার্বভৌমত্বের দুইটা প্রমাণ ছিল। একটা তো হচ্ছে ফিজিক্যাল প্রমাণ যে এই রাষ্ট্র এই এলাকা আমার দখলে, আর দুইটা প্রমাণ হলো একটা হচ্ছে মুদ্রা
আরেকটি হচ্ছে খুতবা। মসজিদে যে খুতবা দিবে জুমার নামাজের সময়, সেখানে কার নাম উল্লেখ করে দোয়া করবে? যে বাংলার শাসককে যদি সুলতান বলা হয় এবং তারপরে যদি অন্য কোনো শাসকের নাম না থাকে, তাহলে বোঝা গেল সে স্বাধীন। কিন্তু বাংলার শাসকের নাম উল্লেখ করার পর আবার যদি দিল্লির শাসকেরও নাম উল্লেখ করে, আব্বাসীয় খলিফার নাম উল্লেখ করে, তাহলে বোঝা যাচ্ছে তিনি দিল্লির অধীন। তো এইভাবে স্বাধীনতাটা নির্ধারিত হতো। আর হলো মুদ্রা, নিজের নামে যদি মুদ্রা উৎকীর্ণ করে। খলজি বংশ প্রথমে ছিল, কিন্তু এরা দিল্লি সালতানাতের অধীনে ছিলেন। 1204 থেকে 27 সাল পর্যন্ত ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খিলজি, তারপরে ইওয়াজ খিলজি, আরও 2-1 ছিলেন। এরপরে মামলুক বংশ এখানে শাসন করেছেন 1227 থেকে 1287 পর্যন্ত। মামলুক মানে দাস, কেমন দাস বংশ বলা হয় এটাকে। এর কারণ হলো কুতুবউদ্দিন আইবেক যিনি দিল্লি জয় করেন, উনি মূলত মোহাম্মদ ঘুরির দাস ছিলেন। মোহাম্মদ ঘুরির নাম হচ্ছে মুইজউদ্দিন মোহাম্মদ বিন সাম, উনি গজনির ঘুর বংশের। তো মোহাম্মদ ঘুরির দাস ছিলেন কুতুবউদ্দিন আইবেক। কুতুবউদ্দিন আইবেকের দাস ছিলেন ইলতুৎমিশ। ইলতুৎমিশও দিল্লির সুলতান ছিলেন, এই কারণে দিল্লির ওই সালতানাতকে দাস বংশ বলে। ইলতুৎমিশের পুত্র মাহমুদ এই মামলুক বংশ চালু করছিলেন 1227 সালে বাংলায়। মাহমুদকে তিনি পাঠিয়েছিলেন এবং তিনি খলজি বংশের শাসকদেরকে পরাজিত করে বাংলায় মামলুক বংশের শাসন চালু করেছিলেন। তারপর হচ্ছে তুগলকদের শাসন 1324 থেকে 1338 পর্যন্ত। এরপরে বাংলায় স্বাধীন সুলতানি আমল শুরু হয় 1338 থেকে 1538, অনেকে বলে 1576 পর্যন্ত। এই 200 বছর বা 200 বছরের বেশি, এটা হলো স্বাধীন সুলতানি আমল। এখানে তারা অনবরত এই 200 বছর স্বাধীনভাবে বাংলা শাসন করেছেন এবং দিল্লির অধীনতা স্বীকার করেন নাই। দিল্লির শাসকরা, সুলতানরা বারবার বাংলা আক্রমণ করেছে, কিন্তু এই সময় বাংলার শাসকদেরকে তারা পরাজিত করতে পারেনি। এই স্বাধীন সুলতানি আমলে কয়েকটি বংশ বাংলা শাসন করেছে। এর মধ্যে প্রথম হচ্ছে ফখরুদ্দিন মুবারক শাহ, এই জন্য এটাকে মুবারক শাহী বংশ বলে, 1338 থেকে 1352 সাল। এরপরে হলো শামসুদ্দিন ইলিয়াস শাহ, যিনি বাংলার প্রথম একত্রকারী শাসক। কেমন বাংলাকে প্রথমে তিনি 2 বাংলাকে একত্র করেন। ত্রয়োদশ শতকের মাঝামাঝি বা 14দশ শতকের মাঝামাঝি, এর আগে একটা বৃহৎ অঞ্চল বোঝানোর জন্য, এখন যেটাকে আমরা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ মনে করি, বুঝি, এই পুরো এলাকাটাকে বাংলা বলা হতো না। 14দশ শতকের মাঝামাঝির পূর্বে এই পুরো অঞ্চলটিকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ বাঙ্গালা নামে বা বাংলা নামে এটি পরিচিত ছিল না। আপনারা জানেন বাংলার জনপদগুলোর আলাদা আলাদা নাম ছিল। বঙ্গ ছিল, তারপরে হলো সমতট ছিল, হরিকেল ছিল, রাঢ় ছিল, পুন্ড্র ছিল, বরেন্দ্র ছিল, এরকম নানা রকমের আলাদা আলাদা নাম ছিল। রাজশাহী বিভাগের একটি নাম, ঢাকা ফরিদপুর এটার একটি নাম, নোয়াখালী কুমিল্লা এটির আরেকটি নাম। পুরো একটি এরিয়াকে, পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গ পুরাটাকে একসাথে বাংলা বলাটা চালু হয় 14দশ শতকের মাঝামাঝি থেকে। তার পূর্বে বঙ্গ ছিল। বঙ্গ যেমন মিনহাজ বঙ্গ লিখছেন, মিনহাজ সিরাজ, কিন্তু বাঙ্গালা বা বাংলা বলেননি। শামসুদ্দিন ইলিয়াস শাহ প্রথম বাংলার সুলতান, যিনি বাংলার 2 অংশকে একত্র করেন, মানে 2 অংশ দখল করেন। পশ্চিম বাংলা লখনৌতি এবং পূর্ব বাংলার সোনারগাঁ, 2টি অংশ তিনি দখল করেন এবং তিনি সম্মিলিত বাংলার, বৃহৎ বাংলার প্রথম শাসক, যিনি এই 2 বাংলাকে একত্র করেন। এবং বাংলা নামটি সেই থেকে একটি ভূখণ্ডগত বড় ভূখণ্ড বোঝানোর জন্য চালু হয়। এবং শামসে সিরাজ আফিফ তাকে শাহী বাঙ্গালিয়ান, বাঙালি শব্দটারও চালু হয়েছে ওই সময়। শাহী বাঙ্গালিয়ান, বাঙালিদের শাসক বা সুলতান এ বাঙ্গালিয়ান, বাঙালিদের সুলতান অথবা বাংলার শাহ, বাংলার বাদশাহ, এই উপাধি বা এই পরিচয় আফিফ তাকে দিয়েছেন। ওই সময় ফিরোজ শাহ তুগলক হলো দিল্লির শাসক।
দিল্লির শাসকরা তো সুলতান, অনেক বড় সুলতান, অনেক বড় সাম্রাজ্য, ফলে তারা ঐতিহাসিক পুষতেন, তাদের অধীনে ঐতিহাসিকরা ছিল। তো উনার ঐতিহাসিক ছিলেন শামসি সিরাজ আফিফ, তারিখে ফিরোজ শাহী। তো তারিখে ফিরোজ শাহী ফিরোজ শাহ তুগলক, উনি ফিরোজ শাহ তুগলক বারবার চেষ্টা করছেন বাংলা জয় করার জন্য, করতে পারেন নাই। সেই প্রসঙ্গে তিনি শামসুদ্দিন ইলিয়াস শাহকে চিত্রিত করেছেন শাহী বাঙ্গালিয়ান বা সুলতানে বাঙ্গালিয়ান। বাংলার ইতিহাসের একজন গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত সফল শাসক শামসুদ্দিন ইলিয়াস শাহ। তো ইলিয়াস শাহী বংশের পরে মাঝখানে একটা, আমরা বলতে পারি যে মাঝখানে একটা বিরতি, মুসলিম শাসনে একটা বিরতি আসছিল। রাজা গণেশ ক্ষমতা দখল করছিল 1414 সাল থেকে 1435 সাল। এটার জন্য ইলিয়াস শাহের উদারনীতি দায়ী ছিল, কারণ ইলিয়াস শাহ উদারভাবে হিন্দুদেরকে বিভিন্ন পদে নিয়োগ দেন এবং হিন্দুদেরকে মন্ত্রী বানান। আমি পরে একটু আলোচনা করব যে হিন্দুরা কোন কোন জায়গায় তারা গুরুত্বপূর্ণ পদে ছিল। তো সেই সুযোগে একজন হিন্দু রাজা গণেশ তিনি বাংলার শাসন দখল করেন, যদিও তখন মুসলিম শাসন চলছিল। এবং তখন শেখ নূর কুতুবুল আলম পান্ডুয়ার বড় একজন সুফি এবং পীর এবং খুব প্রভাবশালী আলেম, তিনি জৌনপুরের শাসক ইব্রাহিম শর্কি, তার ভক্ত, তার মুরিদ ইব্রাহিম শর্কিকে তিনি আহ্বান করেন যে বাংলা হিন্দুরা দখল করে ফেলছে, আপনি আসেন। ইব্রাহিম শর্কি আসার পরে রাজা গণেশ সন্ধি করেন। রাজা গণেশ তার পুত্রের নাম ছিল যদুকে মুসলমান বানান, যে আমার পুত্র যদু মুসলমান হয়ে গেছে, তার নাম জালালউদ্দিন। তো সুতরাং আমি ক্ষমতায় নেই, আপনারা এটা মুসলিম শাসন হিসেবে গণ্য করতে পারেন। তো শেখ নূর কুতুবুল আলম ইব্রাহিম শর্কিকে চলে যেতে বলেন, জৌনপুরের শাসক, যে আপনি চলে যান, যেহেতু রাজা গণেশের পুত্র মুসলমান হয়েছে এবং সে মুসলিম হিসেবেই দেশ শাসন করবে। তো যাই হোক, গণেশ তার পুত্র, পরে আবার গণেশ আরেকবার ক্ষমতা দখল করছিল। তো তাদের বংশের শাসনটা ছিল এই 1435 সাল পর্যন্ত। এরপরে আবার ইলিয়াস শাহী বংশ, এটাকে পরবর্তী ইলিয়াস শাহী বংশ বলা হয়, সেটি চলছে 1435 থেকে 1487 সাল পর্যন্ত। আর মাঝখানে একটা খুব কম সময় 1487 থেকে 94 চরম অরাজকতার সময় ছিল বাংলায়, হাবশি শাসন ছিল। হাবশিরা আফ্রিকান হাবশিরা তারা ক্ষমতা দখল করছিল, তাদেরকে দাস হিসেবে আনা হয়েছিল, তারা এমনি শক্তিশালী ছিল। তো যাই হোক, এই সময় চরম অরাজকতা ছিল। এরপরে আলাউদ্দিন হোসেন শাহ বাংলার ক্ষমতা দখল করেন এবং হোসেন শাহী বংশ, এটা 1538 হবে, বা এটা একটা শব্দ ভুল গেছে আর কি, 1538 হবে। হুসাইন শাহী বংশের শাসন শুরু হয়। ইনি একজন বাংলায় গুরুত্বপূর্ণ শাসক। সুলতানি আমলে যদি বাংলার 3 জন গুরুত্বপূর্ণ শাসকের নাম উচ্চারণ করা হয়, তাহলে এর মধ্যে একজন হচ্ছে শামসুদ্দিন ইলিয়াস শাহ, গিয়াসউদ্দিন আজম শাহ অত্যন্ত একজন জনদরদী, বিদ্বান, জ্ঞানের পৃষ্ঠপোষক, সাহিত্যের পৃষ্ঠপোষক এবং অত্যন্ত একজন, মানে আমরা বলতে পারি একজন শ্রেষ্ঠ ব্যক্তিত্ব, প্রজারঞ্জক শাসক গিয়াসউদ্দিন আজম শাহ। আর হচ্ছে আলাউদ্দিন হোসেন শাহ। এই 3 জনকে আলাদাভাবে বাংলায় সুলতানি আমলের শ্রেষ্ঠ শাসক হিসেবে গণ্য করা যায়, ইলিয়াস শাহ, হোসেন শাহ এবং গিয়াসউদ্দিন আজম শাহ। তো হোসেন শাহী বংশের মাধ্যমে বাংলায় আমরা বলতে পারি যে সুলতানি আমলের অবসান হয় 1538 সালে। এরপরে আফগান শাসক, অনেকে আফগান শাসনকেও স্বাধীন বলে গণ্য করেন, কারণ তারা দিল্লির আন্ডারে ছিলেন না। যেমন সুর আফগান, কাররানি আফগান, 2টো আফগান ছিল। সুর মানে হলো ওই সুলতান, এই যে দিল্লিতে যিনি ক্ষমতা দখল করছিলেন, হুমায়ুনকেও ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে, হ্যাঁ, শেরশাহ সুরি। তো শেরশাহ সুরি দিল্লিতে ক্ষমতা দখল করার আগে বাংলায় ক্ষমতা দখল করছিলেন, বাংলার ক্ষমতা দখল করছিলেন। ফলে শেরশাহের বংশের একটা শাসন ছিল বাংলায় 1532 থেকে 1564। এরপরে কাররানি আফগানরা শাসন করছেন, দাউদ কাররানি, বিখ্যাত কাররানি আফগান শাসক। দাউদ কাররানির শাসন ছিল হলো 1576 সাল পর্যন্ত। তারপরে
বাংলা মুঘলদের অধীনে চলে যায়। এরপরে মুঘলরা বাংলা দখল করতে সক্ষম হয় অনেক দিন পর, বলতে গেলে 1338 সাল থেকে 1576 সাল পর্যন্ত দিল্লি শাসকরা বাংলা দখল করতে পারেনি। এরপরে মুঘলদের অধীনে ছিল বাংলা 1574 থেকে 1717 সাল পর্যন্ত। তখন মুঘল সুবাদার যারা, তারা বাংলা শাসন করছে। মুঘল আমলে প্রদেশগুলিকে সুবা বলা হতো। সুবা, সুবা মানে প্রদেশ। সুতরাং যারা প্রাদেশিক শাসনকর্তা এরা হলো সুবাদার। তো মুঘল সুবাদাররা 1574 বা 1576 সাল থেকে 1717 সাল পর্যন্ত বাংলা শাসন করেছে। বড় বড় কয়েকজন সুবাদার ছিলেন, যেমন আপনারা হয়তো নাম জানেন অনেকের, এর মধ্যে নাম করা, এর মধ্যে একজন হচ্ছে ইসলাম খান চিশতি। ইসলাম খান চিশতির নাম কেন বিখ্যাত? ইসলাম খান চিশতি সুবেদার জাহাঙ্গীরের আমলে, জাহাঙ্গীরের আমলের সুবেদার ঢাকা প্রতিষ্ঠা করেন, ঢাকা শহর প্রতিষ্ঠা করেন কেমন 1610 সালে। তো এই জন্য ইসলাম খান চিশতি খুব বিখ্যাত। আমরা 20 বছর আগে ঢাকা শহরের 400 বছর করেছি, পালন করেছি। ঢাকাকে রাজধানী বানান। ঢাকা তো 4 বার রাজধানী হয়েছিল, তাই না? এর মধ্যে একবার হচ্ছে ইসলাম খান চিশতি করেছিলেন। আর এরপরে আরেকজন বড় নাম করা মুঘল সুবাদার হচ্ছে শায়েস্তা খান। শায়েস্তা খান, যিনি 1666 সালে চট্টগ্রামকে মুঘলদের আন্ডারে নিয়ে আসেন। সেখানে যারা পর্তুগিজ এবং পর্তুগিজ এবং আরাকানি জলদস্যু ছিল, তাদেরকে শায়েস্তা করে শায়েস্তা খান চট্টগ্রামকে মুঘল শাসনের আন্ডারে এনেছিলেন। ইনি একজন বিখ্যাত সুবাদার। 1717 সালে মুঘলদের সুবাদারি শাসনের অবসান হয়। এরপরে নবাবী শাসন, বাংলায় নবাবী শাসন, মুর্শিদ কুলি খান, এরপরে আলীওয়ার্দী, তারা বাংলা শাসন করেন। 40 বছর হবে, 40 বছর। এরপরে 1757 সালে বাংলার পতন হয় ইংরেজদের হাতে। বড় বড় বা নাম করা শাসক, সম্রাট, পৃথিবীর ইতিহাসে যে কোনো সাম্রাজ্য বা যে কোনো রাজ্য এর একটা বয়স থাকে, যেটা ইবনে খালদুন এটা একটা নির্ধারণ করেছেন 100 বছর। 100 বছর উনি একটা বয়স নির্ধারণ করেছেন সাম্রাজ্যের। এটা শতভাগ সত্য হয়েছে উমাইয়াদের জন্য। উমাইয়া সাম্রাজ্য কয় বছর ছিল? 92 বছর, বা হিজরি বা ইংরেজি সন মিলাইলে হয়তো 1-2 বছর এদিক সেদিক হয়। আব্বাসীয়রা কত বছর ছিল? 750 থেকে 1258। কিন্তু আপনি কয়জন আব্বাসীয় শাসকের নাম বলতে পারবেন? মনে করেন আবুল আব্বাস আস-সাফাহ, আবু জাফর আল মনসুর, আল হাদি, আল মাহদি, হারুন রশিদ, আল আমিন, আল মামুন, আল মুতাসিম, আল ওয়াসেক, এই ধরনের 7-8 জনের পরে আপনি আর আব্বাসী শাসকের নাম বলতে পারবেন না। কারণ এরপরে আসলে আব্বাসীয় শাসন ছিল না, খলিফা ছিল। শাসন করত পার্সিকরা, শাসন করত তুর্কিরা, শাসন করত বার্মাকিরা, কিন্তু এমনি নাম কস্তে খলিফা ছিল। আপনি যদি ভারতে মুঘল সাম্রাজ্য চিন্তা করেন, সাধারণত যারা ইতিহাস মানে গভীরভাবে ইতিহাস অধ্যয়ন করে না, সাদামাটা মানুষ, কিন্তু ইতিহাস সম্পর্কে একটু নলেজ রাখেন, আপনি বাবর, তার পুত্র হুমায়ুন, হুমায়ুনের পুত্র আকবর, আকবরের পুত্র জাহাঙ্গীর, জাহাঙ্গীরের পুত্র শাহজাহান, শাহজাহানের পুত্র আওরঙ্গজেব, এরপর আর কারো নাম জানেন? এরপর আর কারো নাম জানেন না। আপনি দেখবেন বলা হয় যে 1526 সালে বাবর মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন, যার সমাপ্ত হয় 1858 সালে, মানে সিপাহী বিদ্রোহের মাধ্যমে। কারণ তখন দিল্লিতে মুঘল বাদশাহ ছিল বাহাদুর শাহ জাফর। কিন্তু সম্রাট আওরঙ্গজেব 1704 সালে মৃত্যুর পরে মুঘল সাম্রাজ্য আক্ষরিক অর্থে দুর্বল হয়ে যায় এবং মুঘল সাম্রাজ্যের আর তেমন কোনো নিয়ন্ত্রণ ছিল না। অন্যান্য এলাকার উপরে সেরকম কোনো নিয়ন্ত্রণ মুঘল সাম্রাজ্যের ছিল না। যার একটা প্রতিফলন দেখেন, 1717 সালে বাংলায় মুঘলদের সুবাদারি শাসন অবসান হয়। নবাবরা সাধারণত স্বাধীন ছিল, নবাবরা স্বাধীনভাবে রাষ্ট্র চালাতেন, কিন্তু
তাদের একটা স্বীকৃতি ছিল যে ঠিক আছে আমি দিল্লির মুঘল বাদশাহর অধীনে শাসন কাজ চালাচ্ছি, এরকম একটা জাস্ট স্বীকৃতি ছিল, কিন্তু সম্পূর্ণ স্বাধীনভাবে তারা শাসন কাজ চালাতেন। আচ্ছা, আমরা একটু আলোচনা করি যে মুসলিম আমলে সামাজিক নিরাপত্তাটা কেমন ছিল। সামাজিক নিরাপত্তা বলতে কি বোঝায়? সামাজিক নিরাপত্তা হলো এমন একটি রাষ্ট্রীয় কর্মসূচি বা ব্যবস্থা যার মাধ্যমে রাষ্ট্র দরিদ্র, বয়স্ক, প্রতিবন্ধী, সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মতো ঝুঁকিপূর্ণ বা বিশেষ অবস্থায় থাকা নাগরিকদের আর্থিক এবং অন্যান্য সহায়তা প্রদান করে। মানে ভালনারেবল জনগোষ্ঠী, তাদের জন্য কিছু ব্যবস্থা রাষ্ট্র নিয়ে থাকে। অথবা এমন জনগোষ্ঠী যারা রাষ্ট্রের কাজ করে, এমন জনগোষ্ঠী যারা রাষ্ট্রের বিভিন্ন কাজ করে কিন্তু নিজেদের উপার্জনের জন্য সুযোগ পায় না, তাদের জন্য রাষ্ট্র এক রকমের ব্যবস্থা গ্রহণ করে থাকে। সাদামাটা যদি আপনি চিন্তা করেন তাহলে আপনার আইডিয়ায় এটা থাকবে না যে মুসলিম আমলে বা মুঘল আমলে কিংবা সুলতানি আমলে রাষ্ট্র সাধারণ মানুষের জন্য কি করেছে, বা এমন ব্যক্তিরা যারা রাষ্ট্রের সেবায় নিয়োজিত থাকে, নিজেরা উপার্জন করতে পারে না, তাদের জন্য কি ব্যবস্থা নিয়েছে, এটা সাধারণভাবে আমরা জানি না। সেই যুগে নগদ অর্থের তেমন প্রচলন ছিল না, যে কারণে আমরা শুনি যে টাকায় 8 মণ চাল পাওয়া যেত, কারণ নগদ অর্থের খুব বেশি প্রচলন ছিল না। পণ্য বিনিময় প্রথা ব্যাপকভাবে চালু ছিল। পণ্য বিনিময় প্রথা ব্যাপকভাবে চালু ছিল। রাষ্ট্র যদি কারো জন্য কোনো দায়িত্ব নিতে চায়, কাউকে কোনো কিছু দান করতে চায়, তাহলে তার জন্য একমাত্র উপায় ছিল জমি দান করা। রাষ্ট্র যদি কারো দায়িত্ব নিতে চায়, রাষ্ট্র যদি কাউকে মানে উপকার করতে চায়, কারো জীবনযাত্রার দায়িত্ব নিতে চায়, তাহলে তার জন্য রাষ্ট্রের একমাত্র উপায় ছিল বা প্রচলিত নিয়ম ছিল লাখরাজ জমি দান করা। লাখরাজ জমিটা কি কেউ বলেন দেখি? ভূমিকর কি? লাখরাজ জমি যে একটা বড় উপকার। লাখরাজ জমি যাকে দেওয়া হয় তার জন্য এটা বড় উপকার, সেটা আমরা বুঝতে পারবো যদি খারাজ কি জিনিস সেটা বুঝতে পারি। বর্তমানেও সরকার ভূমিকর নেয়। আপনারা কেউ জানেন ভূমিকরের পরিমাণ কি? যদি সিটি কর্পোরেশন এরিয়ায় হয় তাহলে এটা হয়তো একটু বেশি, কিন্তু গ্রামেগঞ্জের যে জমি, এই জমির সরকারি খাজনা খুব কম। এটা হয়তো ওই যে উনি বলছেন 120 টাকা, এক একরে হয়তো 120 টাকা চাষাবাদের জমি, আর ভিটার জমি বা সিটি কর্পোরেশন এলাকার জমির হয়তো একটু বেশি, কিন্তু এটা একেবারেই উল্লেখযোগ্য না, যে কারণে মানুষ এটা জানেই না। 10-15 বছরের খাজনা মানুষ একসাথে দেয়। কখন দেয়? জমি বিক্রি করতে গেলে দেয়, কারণ খাজনা ক্লিয়ার না করে জমি বিক্রি করা যায় না, মানুষ এটা খবরও রাখে না। অনেক সময় সরকারি কর্মচারীরা তো খাজনা নেওয়ার জন্য ঘুষ খায়, আর আপনি ঘুষ না দিতে চাইলে ওরা খাজনাই নেয় না। মানে আপনি সরকারকে টাকা দিবেন, তাও অতিরিক্ত টাকা দিয়ে টাকা দিতে হয়। তো এখন গভর্নমেন্ট এই ব্যবস্থা করছে, এই কারণে এটা যেন অনলাইনে দেওয়া যায়, আর কর্মচারীদের ঘুষের যন্ত্রণা থেকে যেন মানুষ মুক্তি পায়। যাই হোক, এটা একেবারেই উল্লেখযোগ্য না। ভূমিকর, যেটা ভূমি উন্নয়ন কর বলে সরকার, কিন্তু একেবারে অনুল্লেখ্য একটা বিষয়। কিন্তু খারাজ যেটা ছিল, খারাজটা কমপ্লিটলি বাতিল হয় 1952 সালে। 1952 সালে জমিদারি প্রজাস্বত্ব আইন অনুমোদন করার মাধ্যমে জমিদারি প্রথা, খারাজ প্রথা এগুলো বাতিল হয়ে যায়। তারও আগে মানে 1793-তে চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমেও খারাজ বাতিল হয়ে গেছিল, কিন্তু জমিদারি প্রথা চালু হয়েছিল। সাধারণত বলা হয় সর্বনিম্ন খারাজ হচ্ছে উৎপাদিত ফসলের 20%, আর সর্বোচ্চ খারাজ হলো উৎপাদিত ফসলের 50%। যদি 100 মণ ধান উৎপন্ন হয় তাহলে 50 মণ ধান সরকারকে দিতে হবে, আর সর্বনিম্ন হলো 20 মণ। 100 মণ যদি উৎপন্ন হয় 20 মণ ধান সরকারকে দিয়ে দিতে হবে, 20 মণ। যদি আপনারা 20 শব্দ না বুঝেন, তাহলে এটা ছিল খারাজ। তবে সাধারণভাবে যেটা দেখা যায় মুসলিম আমলে, বাংলায় বা ভারতেও 3 ভাগের 1 ভাগ খারাজ নিত। তার মানে 100 মণ ধান উৎপন্ন হলে 33 মণ ধান সরকার নিত।
33 মণ। 33 মণ ধান সরকার নিবে, অথবা 33 মণ ধানের সমপরিমাণ টাকা সরকারকে দিতে হবে। এটা ছিল খারাজ। সরকারের একটা হিসাব ছিল যে চাষাবাদের জন্য যদি কৃষকের খরচ হয় সেটা 3 ভাগের 1 ভাগ, সরকার 3 ভাগের 1 ভাগ, বাকি 3 ভাগের 1 ভাগ কৃষকের জন্য। এরকম একটা ব্যবস্থা ছিল, কারণ সরকারের মূল ইনকাম ছিল ভূমি রাজস্ব। বর্তমান সময়ের মতো ইনকাম ট্যাক্স ছিল না। এখন তো মানে হাজার হাজার কোটি টাকা ইনকাম ট্যাক্স, কিংবা আমদানি রপ্তানির উপরে আবগারি শুল্ক, অথবা কাস্টম, এগুলি তো আর সেই সময় ছিল না। ফলে সরকারের আয়ের, সরকার যুদ্ধ করে, সরকার তাজমহল বানায়, সরকার লালকেল্লা বানায়, এই বানায়, সেই বানায়, টাকা কই পায়? জনগণের মূল আয়ের উৎস, মূল উৎস, অন্যান্য উৎস ছিল, মূল উৎস ছিল ভূমি রাজস্ব। তাহলে লাখেরাস জমি দেওয়া মানে আপনাকে আপনার জমির উৎপাদনের 1/3 দান করা, কারণ এই 1/3 সরকার নিয়ে যায়। লাখেরাস জমি দেওয়ার অর্থ হলো এই 1/3 সরকার নিবে না, 1/3 সরকার নিবে না। তাহলে আপনার যদি উৎপাদন হয় 100 মণ, তাহলে এখানে সরকার যেন আপনাকে 30 মণ দান করেছে। এটা ছিল সরকারের সামাজিক কর্মসূচি, নগদ টাকার অর্থে নয়। নগদ টাকার অর্থ নয়, লাখেরাস জমি না নেওয়ার মাধ্যমে, অর্থাৎ ফসল দিয়ে। লাখেরাস জমি কাকে দেওয়া হতো? লাখেরাস জমির অনেকগুলো আইটেম ছিল মুসলিম আমলে, যেগুলি ইংরেজরা বাতিল করে। এখানে কাকে দেওয়া হতো এবং এটার নাম কি ছিল সেটা আমি লিখছি। একটা নাম ছিল জাগির, জাগিরদার বলা হতো। এটা সৈনিক এবং সরকারি কর্মচারীদেরকে দেওয়া হতো, এটা বেতনের বিপরীতে। কারণ আমি আবার বলছি, নগদ টাকার কিন্তু প্রচলন কম ছিল। তাহলে সৈনিকের বেতন কি? জমি, লাখেরাস জমি। তগমা এক ধরনের লাখেরাস জমি ছিল, যেটা সরকারি, তাও সৈনিক এবং সরকারি কর্মচারীকে দেওয়া হতো। এটা স্থায়ী বরাদ্দ। আইমা, বাংলায় আইমা বেশি ছিল। আইমা হচ্ছে ধর্মীয় নেতৃত্ব, আধ্যাত্মিক সাধক এবং সৈয়দ বংশীয় ব্যক্তিবর্গ, তাদেরকে আইমা, তাদের নামে জমি বরাদ্দ দেওয়া হতো, লাখেরাস জমি। এই প্রকারের লাখেরাস জমির নাম ছিল আইমা। জ্ঞান এবং অধ্যাত্ম সাধনায় নিমগ্ন থাকার কারণে রোজগারের সুযোগ না থাকায় তারা জ্ঞান চর্চা করত, জ্ঞান বিতরণ করত, মানুষকে সংশোধন করত, মানুষের ইসলাহের জন্য কাজ করত। ফলে তাদেরকে সরকারের পক্ষ থেকে তাদেরকে লাখেরাস জমি দেওয়া হতো। মাসকান মানে বসবাস। এটা মুসলিমদেরকে দেওয়া হতো তার ঘর নির্মাণ করার জন্য, বসবাস করার জন্য, যদি গরিব মুসলমান হয়। আরেকটা ছিল নাজুরাত দেওয়া হতো অভিজাত মুসলিম, সম্মানিত ধর্মীয় ব্যক্তিত্ব, আধ্যাত্মিক সাধক, তার জীবন নির্বাহের জন্য নাজুরাত নামে লাখেরাস জমি দেওয়া হতো। খানকা, পীর সাহেবদের যে খানকা, সেই খানকা নির্মাণের জন্য লাখেরাস জমি দেওয়া হতো। ফকির দরবেশ সম্প্রদায়ের জীবন নির্বাহের জন্য ফকিরান নামে লাখেরাস জমি দেওয়া হতো। এটা উত্তরবঙ্গে যে ফকির বিদ্রোহ হলো, ফকির মজনু শাহ, ব্রিটিশ আমলে 1780-1790, এর একটা বড় কারণ ছিল লাখেরাস জমি বাজেয়াপ্ত করা। ফলে তাদের জীবন নির্বাহ কঠিন হয়ে যায়। নাজুরি দরগাহ হলো দরগা ব্যবস্থাপনার জন্য। তাজিয়াদারি, এটা শিয়াদেরকে দিত তাদের মহরমের খরচ বহন করার জন্য। জামিনে মসজিদ মানে মসজিদের জামানত, সেটা হলো মসজিদের দৈনন্দিন খরচ কিভাবে মিটাবে? মসজিদের নামে সরকার কিছু জমি দিয়ে দেবে, লাখেরাস জমি। খরচি মুসাফির, বিপদগ্রস্ত মুসাফিরের তাৎক্ষণিক প্রয়োজন পূরণের জন্য নগদ টাকা দিত না, জমি। সেই জমির উৎপাদন এবং উৎপাদনের আয়টা জমা রাখা হতো, সেটি দিয়ে মুসাফিরের তাৎক্ষণিক প্রয়োজন পূরণ করা হতো। মরুম্মতি মসজিদ, এটা মসজিদের জন্য, কিন্তু এটা হলো মসজিদ রক্ষণাবেক্ষণের জন্য। মরুম্মত মানে মেরামত আর কি, মরুম্মত মানে মেরামত করা, মসজিদ মেরামতের জন্য দেওয়া হতো। মাফি, এটা অভিজাত মুসলমানদেরকে দিত জীবন নির্বাহের জন্য। পীর মুর্শিদদেরকে দান করা হতো জীবন নির্বাহের জন্য। খৈরাত, এটাও এক প্রকারের জমি, লাখেরাস জমি বরাদ্দ রাখা হতো নিঃস্ব মুসলমানদের সহায়তার জন্য। এখানে আমি উল্লেখ করি নাই, হিন্দুদের জন্য লাখেরাস জমি ছিল, বিশেষ করে হিন্দু মন্দিরের জন্য।
লাখেরাজ জমি দেওয়া হতো, দেবোত্তর বলতে এগুলিকে, দেবোত্তর সম্পদ, সেওয়াজোত্তর সম্পদ, এভাবে লাখেরাজ জমি হিন্দুদেরকে দেওয়া হতো। এগুলি হচ্ছে মুসলিম শাসকদের সামাজিক কর্মসূচি, যার মাধ্যমে দুস্থ কিংবা দুর্বল, দরিদ্র কিংবা ধর্মীয় ব্যক্তিত্ব, ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সেগুলির জন্য মুসলিম শাসকদের বরাদ্দ তারা এভাবে বরাদ্দ দিতেন। বাংলায় কি পরিমাণ লাখেরাজ জমি ছিল, এটা নিয়ে দুটো বক্তব্য পাওয়া যায়। একটা হচ্ছে কেউ বলে এটা কমপক্ষে 3 ভাগের 1 ভাগ, কিন্তু সর্বনিম্ন বাংলায় 20% জমি, বাংলার টোটাল যে জমি তার 20% জমি লাখেরাজ ছিল। এই বিভিন্ন আইটেমে সরকার, মুসলিম সরকার বিভিন্ন ব্যক্তিকে লাখেরাজ জমি দিয়েছেন। এটা কমপক্ষে বাংলার টোটাল জমির 20% হবে। এটা কলকাতায় ছিল, মুর্শিদাবাদ ছিল, বগুড়ায় ছিল, রাজশাহীতে ছিল, চট্টগ্রাম, ঢাকা, সকল জায়গায় এরকম লাখেরাজ জমি ছিল, যেগুলো সরকারের পক্ষ থেকে এই আইটেমের যে ব্যক্তিরা তাদের অনুকূলে বরাদ্দ দেওয়া হয়েছিল। ইংরেজরা বাংলার যে দেওয়ানি গ্রহণ করলো, তারা প্রথম কয়েক বছর খুব হতাশ ছিল। কারণ ভারতে সবসময় বাংলা একটা সমৃদ্ধ অঞ্চল ছিল এবং বাংলার জৌলুসের সুনাম ছিল, বাংলার কাপড়, মসলিন কাপড়ের নাম ছিল। অষ্টাদশ শতকে, ঊনবিংশ শতকের মাঝামাঝি পর্যন্ত মসলিনের গৌরব স্তিমিত হয়ে যাওয়ার আগ পর্যন্ত লন্ডনে কিংবা প্যারিসে যদি একটি কাপড় সবচেয়ে ভালো, সবচেয়ে উন্নত এবং সবচেয়ে দামি হয়, তাহলে কেউ জিজ্ঞেস করতো না এটা কোন জায়গার। সবাই এটা ধরে নিত এটা বেঙ্গল থেকে আসছে। কারণ বাংলার কাপড়ের, বিশেষ করে মসলিনের এই ধরনের একটা সুনাম ছিল। আব্দুল করিম সাহেবের একটা বই আছে মসলিনের উপরে, মোটামুটি বড় বই, শুধু মসলিন সম্পর্কে তিনি লিখেছেন। তো যাই হোক, এই সমৃদ্ধ বাংলা ইংরেজরা দখল করার পরে তারা দেখলো যে যেই লোভে তারা বাংলা দখল করছে সেটা তো আদায় হচ্ছে না, কারণ ভূমি রাজস্বের পরিমাণ কম। তো তারা এটা গবেষণা করে বা তারা তদন্ত করে দেখলো রাজস্ব কম হওয়ার একটা বড় কারণ হচ্ছে লাখেরাজ জমি। 20% জমি যদি লাখেরাজ হয়, এই 20% জমির কোনো আয় তো সরকার পায় না, এরা তো সরকারকে খারাজ দেয় না। ফলে ইংরেজরা লাখেরাজ জমি বাজেয়াপ্ত করলো। কিন্তু তারা একটা টেকনিক নিয়েছিল। টেকনিকটা হচ্ছে তারা একটা গভর্নমেন্ট অর্ডার করে সকল লাখেরাজ জমি বাজেয়াপ্ত করা হলো, এরকম কোনো অর্ডার করে নেই। তারা অর্ডারগুলি করছে এরকম, যাদের লাখেরাজ জমি আছে তাদেরকে জমির দলিল নিয়ে সরকারি অফিসে যোগাযোগ করার জন্য নির্দেশ দেওয়া হলো। এখন লাখেরাজ জমির দলিল কার কাছে থাকবে? বহু লাখেরাজ জমির বরাদ্দ হচ্ছে মৌখিক। অনেক লাখেরাজ জমির বরাদ্দ দেওয়া হয়েছে মুঘল আমলে। 1576 সন থেকে পৈতৃক সূত্রে লাখেরাজ জমি ভোগ করে আসছে। এটা দলিল কোথায় পাবে? দলিল নাই। আরেকবার অর্ডার করছে, শুধু দলিল নয়, তার অনুকূলে দলিল ইস্যু করার সাক্ষীও নিয়ে আসতে হবে। এখন বাপ দাদা 14 গোষ্ঠীর আগে লাখেরাজ জমি বরাদ্দ দিচ্ছে, সাক্ষী কোথায় পাবে? দলিল কোথায় পাবে? যাদের দলিল পাওয়া যায় না, সাক্ষী পাওয়া যায় নাই, তাদের লাখেরাজ জমি বাজেয়াপ্ত করা হয়েছে। এভাবে কৌশলে ইংরেজরা বাংলার লাখেরাজ জমি বাজেয়াপ্ত করে এবং সেগুলো জমিদারদের অনুকূলে বরাদ্দ দিয়ে দেয়। এটা বাংলার সম্ভ্রান্ত এবং সৈয়দ বংশীয় আলেম, ধর্মীয় নেতৃবৃন্দ, পীর, দরবেশ, তাদের জীবনযাত্রা এই যে একটা মিজারেবল কন্ডিশনে পড়ে গেল ইংরেজ আমলে, তার একটা বড় কারণ হচ্ছে লাখেরাজ জমি বাজেয়াপ্ত করা। এবং সাধারণত এই সমস্ত ব্যক্তিরা কোনো পেশায় সম্পৃক্ত ছিলেন না, যেহেতু তাদের একটা জীবন জীবিকার নিশ্চয়তা ছিল। ফলে তারা খুব দুরবস্থায় পতিত হন ইংরেজ আমলে। বিশেষ করে সুলতানি আমলে সম্প্রদায়ের ভিত্তিতে সুলতানগণ প্রজাদের সাথে আচরণ করতেন না। সুলতানরা সাম্প্রদায়িক দৃষ্টিকোণে প্রজাদের সাথে আচরণ করতেন না। এটার প্রমাণ পাওয়া যায় তাদের যে প্রশাসন বা অ্যাডমিনিস্ট্রেশন, সেখানে যে সমস্ত ব্যক্তিরা সম্পৃক্ত ছিল, যাদেরকে নিয়োগ দেওয়া হতো, সেটার বিবরণে। সাদামাটাভাবে যদি আমরা বলি, মুসলমানরা বাংলা দখল করার পরে এখানকার যে সিস্টেম, বিশেষ করে
রাজস্ব আদায় করা অর্থাৎ ভূমি কর আদায় করা সেটিকে তারা পরিবর্তন করেন নাই। যে সমস্ত জায়গায় হিন্দু জায়গিরদার ছিল, হিন্দু কালেক্টর ছিল, যারা ভূমি রাজস্ব আদায় করতেন তাদেরকে বহাল রাখা হয়, সেগুলিকে তারা চেঞ্জ করেন নাই। এরপরে এই জন্য রাজস্ব বিভাগে হিন্দুদের প্রাধান্য ছিল, সেনাবাহিনীতে হিন্দুরা ছিল, সেনাপতিও ছিল হিন্দু, এমনকি উজির ছিল হিন্দু। মুসলমানদের একচ্ছত্র দাপট ছিল বা নিয়োগ করা হতো বিচার বিভাগে, যেহেতু বিচারটা ইসলামী আইনে হতো, শরিয়া আইনে বিচার হতো, এই কারণে বিচারক হিসেবে কোনো হিন্দু ছিল না। বিচার বিভাগে সবাই ছিল মুসলিম, শুধুমাত্র কাজীর ক্ষেত্রে কিন্তু নিম্ন পদে মুন্সি বা অন্যান্য পদে হিন্দুরা ছিল। মুন্সি বা নিম্ন পদে বিচার বিভাগও হিন্দুরা ছিল, কিন্তু কাজী পদে 100% মুসলিম ছিল। এটা বিবাহের কাজী নয়, কেমন, যারা বিচার করতেন সেখানে 100% মুসলিম ছিল। আপনারা দেখবেন অনেক হিন্দুর নামে মুন্সি আছে। ভারতের মন্ত্রী ছিল কংগ্রেসের বড় নেতা প্রিয়রঞ্জন দাস মুন্সি, প্রিয়রঞ্জন দাস মুন্সি। তার পূর্বপুরুষ হয়তো আদালতে মুন্সিগিরি করত। মুন্সি মানে কারা? মুন্সি হচ্ছে মামলার প্রত্যেকটা উকিলের আন্ডারে একজন লেখক থাকে, এদেরকে বলা হয় মুন্সি। দলিল টলিল লেখে আর কি। হ্যাঁ, ইনসা মানে লেখা, ইনসা মানে হচ্ছে ক্রিয়েটিভ রাইটিং, যে নিজে নিজে লিখতে পারে, এটাকে ইনসা বলে, সেখান থেকে মুন্সি। শুধু বিচার বিভাগে মুসলমানদের প্রাধান্য ছিল, অন্যান্য বিভাগে সেনাবাহিনীতে মুসলিমরাও ছিল, হিন্দুরাও ছিল, বা সেনাবাহিনীর প্রধান অধিকাংশ সময় মুসলিম ছিল, মাঝে মাঝে হিন্দু ছিল। কিন্তু রাজস্বতে হিন্দুদের প্রাধান্য ছিল, কারণ সরকার ওই পুরাতন রাজস্ব ব্যবস্থা সেটিকে বাতিল করেন নাই এবং জোরপূর্বক ধর্মান্তকরণ করেন নাই। সেনাবাহিনী এবং রাজস্ব বিভাগে হিন্দু নিয়োগের উদাহরণ হচ্ছে সহদেব, ইনি ইলিয়াস শাহের সেনাপতি ছিল, সাধারণ সৈনিক নয়, সেনাপতি ছিল। জয়ানন্দ ভাদুড়ি ইলিয়াস শাহের রাজস্ব কর্মকর্তা ছিল, শামসুদ্দিন ইলিয়াস শাহ। রূপ এবং সনাতন নামে এরা দুই ভাই, এরা গোস্বামী মানে এরা ব্রাহ্মণ। তারা হুসেন শাহের অমাত্য ছিল, হুসেন শাহের রাজ পরিষদের সদস্য ছিল। পরে তারা শ্রী চৈতন্যের শিষ্য হন এবং এটা একটা মানে বিভাজন রেখা। শ্রী চৈতন্যের আগমনের আগ পর্যন্ত ব্রাহ্মণরা মুসলিম শাসকদেরকে সহায়তা করত বা মুসলিম শাসনের অংশ ছিল। যেমন এরা ব্রাহ্মণ, রূপ এবং সনাতন এরা ব্রাহ্মণ, জয়ানন্দ ভাদুড়ি এরা ব্রাহ্মণ। কিন্তু চৈতন্যের পরে ব্রাহ্মণরা মুসলিম শাসকদের থেকে দূরত্ব বজায় রাখা শুরু করে। তখন শাসকরা আরেকটি হিন্দু গোষ্ঠীকে কাছে টেনে নেন, তারা হলো কায়স্থ। কায়স্থরা এরা সেকেন্ড ক্লাস, কায়স্থরা অথবা সেকেন্ড ক্লাস থার্ড ক্লাসের মাঝে। কায়স্থরা এরা ছিল আসলে দক্ষ কারিগর ছিল। এরা ব্রাহ্মণ শাসনের তুলনায় মুসলিম শাসন পছন্দ করত। কায়স্থ হিন্দুরা ব্রাহ্মণদের থেকে মুসলমানদেরকে বেশি পছন্দ করত, ফলে তারা মুসলিম শাসকদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে। গোপীনাথ বসু হুসেন শাহের অর্থমন্ত্রী ছিল। গোপীনাথের 2 ভাই এবং 5 পুত্র, তারাও আলাউদ্দিন হুসেন শাহ তার আন্ডারে কাজ করেছেন বড় বড় রাষ্ট্রীয় পদে। রামভদ্র, রামনাথ, বাণীকণ্ঠ এরা হুসেন শাহের রাজস্ব কর্মকর্তা ছিল। কায়স্থরা হিসাব বিজ্ঞান, রাজস্ব এবং কৃষি প্রশাসনে দক্ষ ছিল, এই জন্য তাদেরকে বাংলার সুলতানগণ কাজে লাগিয়েছেন। সুলাইমান কররানীর সময় রামানন্দ গুহ, দাউদ কররানীর সময় শ্রীহরি এরা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। অধিকাংশ জমিদার ছিল হিন্দু, বাংলার অধিকাংশ জমিদার, মুসলিম আমল, কিন্তু অধিকাংশ জমিদার তারা হিন্দু ছিল। তবে মুসলিম আমলের জমিদারি এবং ব্রিটিশ আমলের জমিদারের মধ্যে পার্থক্য ছিল। মুসলিম আমলের জমিদাররা সর্বসেবা বা সর্বময় কর্তা ছিল না। প্রজাদের যে ভূমি রাজস্ব এই হার কমানো বা বাড়ানো এটার ক্ষমতা ছিল সুলতানের, জমিদাররা পারত না। অনেক সময় প্রাকৃতিক বিপর্যয় কিংবা প্রজাদের বিশেষ প্রয়োজনের কারণে সুলতানরা রাজস্ব কমিয়ে দিতেন, কিন্তু ইংরেজ আমলে সূর্যাস্ত আইনের কারণে জমিদাররা তাদের নিজস্ব
তাদের উপর যে আরোপিত বা নির্ধারিত রাজস্ব সেটি আদায় করার জন্য জুলুম নির্যাতন করতেন, কারণ ওই নির্ধারিত পরিমাণ আদায় করা বাধ্যতামূলক ছিল। সুতরাং ইংরেজ আমলের জমিদারি এবং তার পূর্বে মুসলিম আমলের জায়গিরদারি বা জমিদারি এর মধ্যে পার্থক্য ছিল। মুঘল সুবাদারির সময়, যখন মুঘলদের সুবাদারি চালু হয় 1576 সাল থেকে 1717 সাল পর্যন্ত, এই সময় উচ্চ পদে সেনাপতি বা সুবাদারের উচ্চ পদে হিন্দুদের নিয়োগ কমে যায়। মুঘল আমলে হিন্দুরা সেনাপতি ছিল না। মুঘল আমলে মানসিংহ ব্যতীত অন্য কোনো হিন্দু সেনাপতি পাওয়া যায় না। মুসলিমদেরকে প্রাধান্য দেওয়া হয় এবং তারা হলো উত্তর ভারতীয় মুসলমান, অর্থাৎ দিল্লি কেন্দ্রিক। কিন্তু নবাবী আমল যখন চালু হয়, 1717 সালে নবাবী আমল যখন চালু হয়, তখন আবার হিন্দুদেরকে প্রাধান্য দেওয়া হয়। বিশেষ করে মুর্শিদ কুলি খান। মুর্শিদ কুলি খানের একটা দৃষ্টিভঙ্গি ছিল যে রাজস্ব বাড়াতে হবে, এবং উনি চিন্তা করলেন মুসলিম জমিদারদের তুলনায় হিন্দু জমিদারদের থেকে রাজস্ব আদায় করা সহজ, কারণ হিন্দু জমিদাররা মুসলিম শাসকদেরকে ভয় পায়, আর মুসলিম জমিদাররা সাধারণত মুসলিম শাসকদেরকে সেরকম ভয় পায় না, কারণ তারা মনে করে যে আমরা তো মুসলমান, আমরা তো ভাই ভাই। এই কারণে মুর্শিদ কুলি খান এমন একটি পদক্ষেপ গ্রহণ করেন যেটি রাজস্ব বৃদ্ধিতে বড় ভূমিকা পালন করে, কিন্তু সেটি মুসলিম শাসনকে ক্ষয়িষ্ণু করে। কারণ তার আমলে যখন হিন্দু জমিদাররা এগিয়ে আসে বা সামনে চলে আসে, যেহেতু উনি হিন্দু জমিদারদেরকে প্রাধান্য দিয়েছেন, রাজস্ব আদায়টা তাদের কাছ থেকে সহজে করা যায় এই জন্য। ফলে আমরা দেখব সিরাজদৌল্লার সময়, মুর্শিদ কুলির 30-40 বছর পরে সিরাজদৌল্লার সময় মুর্শিদাবাদের অভিজাতরা, কলকাতার অভিজাতরা, বড় বড় ব্যবসায়ী, বড় বড় জমিদার হিন্দু। ওখানে যে নামগুলি পাওয়া যায় এর মধ্যে এক মীর জাফর ছাড়া আর তো মুসলমানদের নাম পাওয়া যায় না, যারা সিরাজদৌল্লার চারপাশে সভাসদ হিসেবে কাজ করত। হ্যাঁ, ব্যবসায়ী ছিল রাজবল্লভ, রায়দুর্লভ, উমিচাঁদ। এটা ছিল মুর্শিদ কুলির পলিসির একটা নেতিবাচক প্রভাব, যে হিন্দুরা সম্পদশালী হয় এবং তারা উচ্চ পদে চলে আসে, যার ফলে বাংলায় মুসলিম শাসন তাড়াতাড়ি শেষ হয়। আমরা ঢাকা শহরে একটা রাস্তা দেখি, এই যে গ্রিন রুট না, এই গ্রিন রুটের নাম ছিল মুর্শিদ কুলি রুট। কেমন? মুর্শিদ কুলি রুট মানে মুর্শিদ কুলি খানের নামে। কিন্তু সময়ে সময়ে এই নামটা চেঞ্জ হয়ে কুলি রুট হয়ে যায়। এখন কুলিতে হলো নিম্ন শ্রেণীর মানুষ, ফলে গ্রিন রুটের বাসিন্দাদের এটা খারাপ লাগে যে আমাদের রাস্তার নাম কুলি রুট কেমনে হয়। তারা হয়তো জানে না যে এটার আদি নাম বা সরকারি রেকর্ডে মুর্শিদ কুলি রুট লেখা আছে। তারপরে তারা এটা পাকিস্তান আমলে একদিন মুভমেন্ট করে বা সবাই মিলে চিন্তা করলো যে আমরা নামটা সুন্দর করি, নাম দেওয়া হলো তখন গ্রিন রুট। এটা গল্প না, হ্যাঁ, এটা এমনি আপনাদের মনে হতে পারে এটা হয়তো গল্প, ঠিক গল্প না। আচ্ছা, আমরা এখন একটু ন্যায় বিচার নিয়ে আলোচনা করি। ন্যায় বিচারের বিষয়ে বিচার আচার কীভাবে হতো। শরিয়া আইনে বিচার হতো, এটা ঠিক। ইউরোপীয় ডেমোক্রেসি আসার আগে, ইউরোপীয় গণতন্ত্র আসার আগে শুধু বাংলায় নয়, বাংলা, ভারত, যেখানে মুসলমানরা শাসন করেছে, মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা, কোথাও মুসলমানদের দূরতম চিন্তায় এটা ছিল না যে কোরআন সুন্নাহর বাইরে মানুষের আইন দিয়ে বিচার করা যায়। এটা মুসলমানদের চিন্তায় ছিল না। মুসলমানদের চিন্তায় এটা ছিল না যে ব্যবসা বাণিজ্য সেটা কোনো মানব রচিত আইন দিয়ে করা যায়, এটা ছিল না। কেন আমি এটা বললাম, আপনারা যদি ইসলামী আইনের বইগুলো দেখেন, কয়েকটা বলেন তো, ফিকহের কয়েকটা বইয়ের নাম বলেন তো, কেউ বলেন দেখি। হ্যাঁ, সরবেকায়া, তারপরে হেদায়া, হ্যাঁ, কি বুঝলাম না, হ্যাঁ বলেন দেখি আর কয়েকটা। ফতোয়া আলমগীরি, ভেরি গুড। তারপরে কাজী খান, নুরুল আনোয়ার, নুরুল ফিক নয়, নুরুল আনোয়ার উসুলুল ফিক।
হেদায়া মধ্যম মধ্যম সাইজের কিতাব, কুদুরি ছোট। বড় বড় কিতাব হলো মবসুদ। মবসুদের লেখককে সারাখসি, 30 খণ্ড। হ্যাঁ, মবসুদ 30 খণ্ড। কাজী খান 15-16 খণ্ড, বড় বড় কিতাব। এই সমস্ত কিতাবে, কিংবা ফাথুল কাদির, কিংবা দুরুল মুখতার, এগুলোতে যদি আপনারা যান তাহলে সেখানে নামাজ, রোজা, হজ, জাকাত এইসব অধ্যায়, মনে করেন মাকসুদ 30 খণ্ড, নামাজ, রোজা, হজ, জাকাতের নিয়ে আলোচনা 5 খণ্ডে পাবেন। আর 25 খণ্ড কি? নামাজ, রোজা, হজ, জাকাতের আলোচনা কয় খণ্ড? 5 খণ্ড। আর 25 খণ্ডে কিসের আলোচনা? সবই মানুষের দৈনন্দিন জীবনের বিষয়। বিচার আচার, উকিল নিয়োগ করা, এজেন্ট নিয়োগ করা, মুদারাবা, মুরাবাহা, ইজারা, কিভাবে ভাড়া দিতে হবে, ভাড়া দেওয়ার নিয়ম কি, ভাড়া নিয়ে ঝগড়া হলে কি করবে। মানুষের পুরো জীবনে কল্পনা সম্ভব যত দিক এবং যত বিষয় আছে, সব কিছুর সমাধান ফকিরা দিয়েছেন। কেন? কারণ মানুষের একটা আইডিয়া ছিল না যে ফকিদের বাইরে, আলেমদের বাইরে অন্য কেউ আইন রচনা করতে পারে। কোরআন এবং সুন্নাহর বাহির থেকে আইন আনা যায়, এটা মানুষের কোনো মুসলমান, সে শরাবখুর হোক আর সে ভালো মুসলমান হোক, তার আইডিয়া এটা ছিল না যে কোরআন, সুন্নাহ এবং উলামাদের ইজতিহাদের বাইরে ইসলামী আইন আনা যেতে পারে। এটা পশ্চিমা গণতন্ত্র আসার আগে, মানে মুসলিম দেশগুলো পশ্চিমা শক্তির আন্ডারে যাওয়ার আগে, আমাদের এখানে ইংরেজরা, উত্তর আফ্রিকা ইটালিয়ানরা, যেমন মরক্কো ছিল ফরাসিদের আন্ডারে, আলজেরিয়া ছিল ফরাসিদের আন্ডারে, লিবিয়া ছিল ইটালিয়ানদের আন্ডারে, মিশরে ছিল ইংরেজরা, কেমন ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ছিল ডাচ, মালয়েশিয়া ছিল ডাচরা, ইন্দোনেশিয়া ছিল ডাচরা, মালয়েশিয়া ছিল ব্রিটিশরা। ইন্দোনেশিয়াকে বলা হয় না ডাচ, পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জ। তো এর পূর্বে মুসলিমদের মধ্যে এই আইডিয়া ছিল না যে যে কোরআন, সুন্নাহ এবং উলামাদের ইজতিহাদের বাইরে আইন রচনা করা যেতে পারে। ফলে বিচার অবশ্যই ইসলামী আইনে হতো। কিন্তু আমরা 30-40 বছর আগে যেমনটি দেখছি, কিংবা আমাদের পূর্বপুরুষ, পিতারা, দাদারা যা দেখছেন, সাধারণত গ্রামে গঞ্জে সরকারি বিচার চলতো না। গ্রামে গঞ্জে কোনো সরকারি বিচার ছিল না, গ্রামে গঞ্জে কোনো কাজই ছিল না। গ্রামের বিচার সামাজিক বিচার হতো। এখন যেটা ফতোয়াবাজি, কেমন দুর্রাবাজি বলা হয়, এখন তো সরকারি বিচার আচার গ্রামে গঞ্জে ঢুকছে। এবং এটা বিশেষভাবে হয়েছে 2013 সালের পরে। 2013 সালের আগে বাংলাদেশের গ্রামে গঞ্জে পুলিশের তেমন উপস্থিতি ছিল না। গ্রামে গঞ্জে একদম প্রান্তিক গ্রামে পুলিশ যায়, এটা বাংলাদেশের মানুষ 2013 সালের আগে জানতো না। তো আপনারা জানেন যে বড় একজন সাংবাদিক মারা গেছেন, মিজানুর রহমান খান, প্রথম আলোতে কাজ করতেন না? উনি একবার উইকিলিক্সের কিছু নথি নিয়ে কাজ করেছেন। এর মধ্যে কিছু আরবি নথি ছিল। তো উনি এগুলি অনুবাদ করতে পারে না, পরে খবর পেয়ে আমার কাছে গেছে, আমরা কয়েকদিন কাজ করছিলাম, আমি ওনাকে আরবিগুলো ট্রান্সলেট করে দিয়েছিলাম। তো ওনাকে আমি একবার বলছি যে দেখেন অনেক ডেভেলপমেন্ট হচ্ছে। উনি তো করোনায় মারা গেছেন, হ্যাঁ, এটা 16-17 সালে বা 18 সালে। অনেক ডেভেলপমেন্ট হচ্ছে, রাস্তাঘাট ভালো হচ্ছে, কেমন রাস্তাঘাট উন্নত, ফ্লাইওভার হচ্ছে, ইত্যাদি হচ্ছে। উন্নতির আগে আমাদের রাস্তাটা মনে করেন কাদামাটি ছিল। বর্ষাকালে কাদামাটির রাস্তা পার হয়ে বাড়িতে গিয়ে পা ধুয়ে বাড়িতে ঘুমাতাম। এখন উন্নতির পর দেখা গেল রাস্তা কার্পেটিং হয়ে গেছে, কেমন পাকা রাস্তা। কিন্তু এই পাকা রাস্তা দিয়ে প্রতি রাত্রে পুলিশ বাড়িতে হানা দেয়, আর এই মানুষকে ধান খেতে ঘুমাইতে হয়। আপনি কোনটা ভালো বলেন? আগে রাস্তাটা কাঁচা ছিল, কিন্তু সে বাড়িতে গিয়ে পাটা ধুয়ে ঘরে ঘুমাইতো। এখন এই পাকা রাস্তা দিয়ে প্রতি রাত্রে পুলিশ গ্রামের শেষ বাড়িটা পর্যন্ত হানা দেয়, কারণ এখন যাওয়াটা সহজ হয়েছে পাকা রাস্তা দিয়ে। আর ওই মানুষকে ধান খেতে কিংবা খড়ের ইয়েতে ঘুমাইতে হয়, লুকিয়ে থাকতে হয়। কেমন? এটা বললাম এই জন্য, আগের যুগে এমনকি ব্রিটিশ আমলে, পাকিস্তান আমলেও গ্রামেগঞ্জে অনেক বিচার আচার গ্রামেগঞ্জের যারা পঞ্চায়েত তারা করত। বিশেষ করে হিন্দুদের জন্য আলাদা আইন ছিল। হিন্দুদেরকে শরিয়া আইনে বিচার করা হতো না, হিন্দুদেরকে হিন্দু আইনে বিচার করা হতো বা হিন্দু সামাজিক আইনে বিচার করা হতো। শহরে কাজী ছিল,
কাজী বিচার করতেন এবং তাকে আলেমরা সহায়তা করতেন, কাজী তাকে পারদর্শী হইতে হইতো। অনেক সময় বিদেশি কাজী ছিল, কারণ যোগ্যতা থাকলে দেশি বিদেশি কোনো বিষয় না। ইবনে বতুতা পড়ছেন আপনারা? ইবনে বতুতা পড়ছেন? ইবনে বতুতা দিল্লিতে কাজীগিরি করছেন। কেমন ইবনে বতুতা, যে এখন বহু বিবাহ নিয়ে আলোচনা হয়, ইবনে বতুতার বহু স্ত্রী ছিল। উনি যেখানে যাইতেন সেখানে বিয়ে করতেন, এবং এটা জানা যায় না যে ওই স্ত্রীকে নিয়ে তিনি চলে গেছেন কিনা, নাকি ওই স্ত্রীকে ওখানে রেখে চলে যেতেন। কিন্তু যেহেতু জ্ঞানী মানুষ ছিলেন, বড় বড় পদে আসীন হতেন, টাকা কামাইতেন, কয়েক বছর কাজীগিরি করছেন, টাকা কিছু হয়েছে, দিল্লি ছেড়ে অন্য জায়গায় চলে গেছেন। বাইরের কাজীও ছিল। আর রাজদ্রোহ এবং ধর্মদ্রোহের মতো বিচার সুলতান নিজে করতেন। সুলতানও মাঝে মধ্যে বিচার করতেন, যদি সেটা বড় কোনো বিষয় হয়, রাজদ্রোহ বা ধর্মদ্রোহের মতো বিচার হয়। এবং শরিয়া আইনে অনেকে পারদর্শী ছিলেন, যেমন শামসুদ্দিন ইউসুফ শাহ, বলা হয় উনি জটিল বিচারগুলি করতেন। আর শাস্তি ছিল দুই প্রকার, একটা হলো প্রহার করা, আর একটা হলো নির্বাসন দেওয়া। আর রাজদ্রোহ হইলে মৃত্যুদণ্ড দেওয়া। কারাগার ছিল না, মানে রীতিসিদ্ধ কারাগার ছিল না। হয়তো কাউকে যদি আটকে রাখতে হয়, কোনো একজন সরকারি কর্মচারীর বাড়িতে তাকে রাখা হতো, কিন্তু আমাদের বর্তমান যেরকম আলাদা কারাগার, সেরকম কারাগার ছিল না। বিচার করে প্রহার করে ছেড়ে দিত, অথবা নির্বাসন দেওয়া হতো আন্দামান দ্বীপপুঞ্জ। বাংলাদেশ থেকে তার আন্দামান দ্বীপপুঞ্জে যাওয়ার তখন সুযোগ ছিল না। আন্দামানের নির্বাসন চালু করে ব্রিটিশরা। একটা বই আছে, আপনারা পড়বেন, আন্দামান বন্দির আত্মকাহিনী। কে লিখছেন? জাফর থানেশ্বরী, বাংলায় পাওয়া যায়। আচ্ছা, দেশ রক্ষা এবং রাজস্ব আদায় ব্যতীত আমরা যেমনটি আলোচনা করছি, গ্রামগুলো স্বাধীন ছিল। সামাজিক আইনে গ্রামের বিচার আচার চলত, বিশেষত হিন্দুরা। আর ন্যায় বিচারের একটা প্রমাণ হিসেবে সবসময় আলোচনা করা হয়, গিয়াসউদ্দিন আজম শাহ কাজী সিরাজউদ্দিনের আদালতে গিয়েছিলেন। গিয়াসউদ্দিন আজম শাহের একটা তীর একটা বিধবার ছেলের গায়ে লেগেছিল। পরে ওই বিধবা কাজী সিরাজউদ্দিনের কাঠগড়ায় যান এবং গিয়াসউদ্দিন আজম শাহকে তলব করা হয়। গিয়াসউদ্দিন আজম শাহ সেখানে গিয়েছিলেন এবং ওই শাসক বিধবার পক্ষে ন্যায় বিচার করেছিলেন। এবং আজম শাহ তার যে কাজী, তার প্রশংসা করেছিলেন যে আপনি ন্যায় বিচার না করলে আমি আপনাকেই শাস্তি দিতাম। তো যাই হোক, মোটামুটি কম বেশি ন্যায় বিচার ছিল। এবং সেই যুগে, এটা তো যুগের আলোকে চিন্তা করতে হবে, সেই যুগের দৃষ্টিকোণে হয়তো শাসকরা বা শাসক গোষ্ঠীর ব্যক্তিবর্গ এভাবে বিচারের মুখোমুখি হওয়ার সুযোগ কম ছিল। কিন্তু এর বাইরে সাধারণত সাদামাটাভাবে বললে আমরা বলতে পারি ন্যায় বিচার ছিল। ন্যায় বিচার প্রতিষ্ঠায় অধিকাংশ শাসকের সেখানে মনোযোগ ছিল, দৃষ্টিভঙ্গি ছিল। তো যাই হোক, আমরা খুব সংক্ষেপে মুসলিম আমল কি, মুসলিম আমলে কিভাবে সামাজিক ন্যায় বিচার, সুশাসন এবং সুবিচার করা হতো, তার কিছু বিষয় আলোচনা করেছি। ইতিহাস তো অনেক দীর্ঘ বিষয়। ইতিহাসের উপর সুবিচার করে, ইতিহাসের উপর ইনসাফ করে পূর্ণাঙ্গ আলোচনা করা খুব কম সময়ে সম্ভব নয়। সেই হিসেবে হয়তো আলোচনায় কিছু অপূর্ণাঙ্গতা থাকতে পারে। যাই হোক, আপনারা ধৈর্যের সাথে আমার এলোপাথারি কথাবার্তাগুলি শুনেছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। আর যদি এটা কোনো আপনাদের জ্ঞানে সংযোগ করে কিংবা আপনাদেরকে আরও অধ্যয়নের একটা নির্দেশনা দিতে পারে, তাহলে সেটি আমার সার্থকতা বলে মনে করব। থ্যাংক ইউ।